কলকাতা নিউ টাউনের ঝিনাইদহের এমপি আনার খুনের খবরে পরিবারের শোকের মাতম। নিশ্চিত করা হবে ডিএনএ টেস্ট। সন্দেহভাজন 3 জন আটক। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। ভারতে এমপি খুনের কারণ উদ্ঘাটন ও দোষীদের ফাঁসি চায় এলাকাবাসী। পরিকল্পিত হত্যাকাণ্ড জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। সরকারের বন্ধু রাষ্ট্রে আওয়ামী লীগের এমপিও নিরাপদ নয় মন্তব্য মির্জা ফখরুলের। বললেন সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। তেহরানে খামেনের ইমামতিতে প্রেসিডেন্ট রইসির জানাজা চলছে। রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা, অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন। ফুল ফল সহ সোয়াইন নিয়ে মঠে ভক্তরা। টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্মের কারণে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো ফল আশা করছেন না পাইলট। বললেন এই হার আত্মবিশ্বাসে বড় ধাক্কা। অফ ফর্মের একটা তো ব্যাপার আছে যে ম্যাক্সিমাম প্লেয়ার ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা ভালো টাচে নাই, যে জিনিসটা খুবই দরকার। যে বাংলাদেশ যখন আমেরিকার সাথে হারবে তখন জিনিসটা আসলে কিন্তু খুব একটা ভালো নয় এবং খুব একটা ভালো ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে আসছে না। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি শুনেছেন। প্রথম শিরোনামে, ভারতে খুন হয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতায় যাওয়ার পর গত কয়েকদিন তিনি নিখোঁজ ছিলেন এবং আজ কলকাতার নিউ টাউন এলাকা থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা এবং এ ঘটনায় 3 জনকে আটকের খবর জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার 12 মে চুয়াডাঙ্গা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সাথে, কিন্তু সপ্তাহখানেক আগে থেকেই তার আর খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে পশ্চিমবঙ্গের বরানগর থানায় জিডি করেন আনারের বন্ধু গোপাল। জানা গেছে শেষবার বরানগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে কয়েকজনের সাথে গাড়িতে উঠতে দেখা যায় আনারকে। জানা গেছে যে সঞ্জীবনী গার্ডেন খণ্ডিত মরদেহ পাওয়া গেছে সেটি বেশ অভিজাত এবং সেখানে কয়েকদিন আগে বৈঠক হয়েছিল এমপি আনারের উপস্থিতিতে। এরপরে আজ হত্যাকাণ্ডের এই খবর আসলো। ঘটনা তদন্তে ভারতের পুলিশের সাথে বাংলাদেশের পুলিশ কাজ করছে। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে। কলকাতা এমপি আনোয়ারুল আজিম পরিকল্পিতভাবেই খুন হয়েছে বলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এমপি আনারকে ভারতীয় কেউ খুন করেনি বলেই তথ্য পাওয়া গেছে এবং বাংলাদেশি লোকই এই হত্যাকাণ্ডে জড়িত। যে 3 জন আটক হয়েছে তারা এদেশের। এমপির লাশ উদ্ধারের ঘটনা সকালে জানাজানি হলেও দুপুরের পরেই আনুষ্ঠানিক তথ্য জানালো স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ। ব্রিফিংয়ে পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার তার পাশেই ছিলেন এবং কারা তাকে হত্যা করেছে বা হত্যার কারণ কি এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তবে জানিয়েছেন যে সব তথ্যই পুলিশের কাছে আছে, সেগুলো যাচাই বাছাই চলছে আর তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করেননি মন্ত্রী। জানিয়েছেন নিহত এমপির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার এক বাসায়
তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। আমরা আগে যাব কলকাতায়, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সেখানে অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, বাংলাদেশে এমপির মরদেহ উদ্ধারের ব্যাপারেই আসলে জানতে চাচ্ছি, এ সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে জানাবেন। ডিএনএ টেস্টের কথা আমরা মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে আসলে ডিএনএ টেস্ট করার পরেই তো নিশ্চিত হয়ে জানাবে, তারপরেও এ সংক্রান্ত আর কি আপডেট আছে জানিয়ে দিবেন। দেখুন, আমার পেছনে যে আবাসন রয়েছে এই আবাসনেই কিন্তু সাংসদ খুন হয়েছেন এমনটাই কিন্তু দাবি। 12 তারিখে যখন তিনি দর্শনা বর্ডার দিয়ে ঢোকেন এবং তারপর বরানগরে গোপাল বিশ্বাস নামে তার এক পারিবারিক বন্ধু তার বাসায় ওঠেন এবং তার পরের দিন 13 তারিখে তিনি ডাক্তার দেখাবেন বলে সেখান থেকে বেরোন এবং সেখান থেকে সোজা যান নিউ মার্কেটের একটি হোটেল থেকে তার এক পরিচিত বন্ধুকে, তিনি বাংলাদেশি বন্ধু নাগরিক, তাকে তোলেন এবং তারপরে সেখান থেকে সোজা দুপুরে আসেন এই আমার পেছনে যে আবাসন রয়েছে এই আবাসনে এবং এখানে দুপুরে তাদের দাওয়াত ছিল। সেখানে 6 থেকে 7 জন মানুষ কিন্তু উপস্থিত ছিল, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং এখানে একটা বিজনেস ডিলিং হওয়ার কিন্তু একটা কথা চলছিল 2 দিন ধরে, অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে, এবং সেই আশায় কিন্তু সাংসদ কিন্তু এসেছিলেন কলকাতায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এছাড়াও যারা যে 2 জন এই ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে তাদের সূত্রে এখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং সর্বশেষ যে সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই আবাসনের যিনি যে মালিক তিনি একজন শুল্ক দপ্তরের আধিকারিক। তার যে আবাসন যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি নাগরিক, তিনি এখানে কলকাতায় ব্যবসা করেন এবং তার সেই ফ্ল্যাটেই কিন্তু সাংসদ আসেন দুপুরবেলা একটা সিটিং এ এবং সেখানে এও শোনা যাচ্ছে যে 200 কোটি টাকার একটি প্রজেক্টের কিছু রিয়েল এস্টেট প্রজেক্টের কিন্তু সেখানে আলোচনা হওয়ার কথা নিয়ে কিন্তু তিনি এসেছিলেন, তারপরেই কিন্তু তিনি নিখোঁজ হন এবং 15 তারিখে তার বন্ধু গোপাল বিশ্বাসের যে দাখিল করা এফআইআর, সেই এফআইআর এর পর কিন্তু পুলিশ যখন তার মোবাইল টাওয়ার লোকেশন করেন তখন কখনো বিহারের গাজিয়াবাদ, কখনো পেট্রাপোল বর্ডার, অর্থাৎ দুটি যে মোবাইল সিম ছিল দুটি, একটি বাংলাদেশ এবং একটি ভারত, এই দুটি মোবাইলের সিমই কিন্তু টাওয়ার লোকেশন তারা যারা তদন্তকারী পেয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে পেট্রাপোল বর্ডার এবং একটা হচ্ছে গাজিয়াবাদ। অর্থাৎ খুনের যে চক্রান্ত করা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার এবং সেই খুনের চক্রান্তের সঙ্গে পরিকল্পনা যে ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, সেটাও কিন্তু পরিষ্কার। এখন বিষয় হচ্ছে যে তাদের এই যে বৈঠক বা দুপুরের দাওয়াত আর কে কে ছিলেন, যে 2 জন ধরা পড়লো, বাকি যে 4 থেকে 5 জন লোক তারা কোথায় সেটা কিন্তু তদন্ত করে খুঁজছে পুলিশ এবং বিভিন্ন যে সীমান্ত রয়েছে ভারত থেকে বাংলাদেশ বা অন্য দেশে যাওয়ার সেই বর্ডার গুলোতেও কিন্তু নজরদারি চালাচ্ছে ভারতীয় প্রশাসন। এখন সর্বশেষ বিষয় এখানে যে পুলিশ যে নমুনা সংগ্রহ করেছে অর্থাৎ রক্তের এবং দেহাবশেষের, আমরা শুনছিলাম সুকান্ত, আপনি সেখান থেকে যতটুকু আপডেট আমাদের জানালেন দর্শকরাও শুনছিল। আমরা নিশ্চয়ই পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো। সুকান্তকে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমার আরেকজন সহকর্মীও অপেক্ষা করছেন। এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে আছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। আমরা ঝিনাইদহে তার কাছে এই মুহূর্তে যেতে চাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নাসিম, আমরা যেমনটি জেনেছিলাম যে পরিবারের সদস্যরা এরই মধ্যে ভারতে গেছেন, এমপি আনারের পরিবারের সদস্যরা, তাদের সাথে বাড়ির কারো আসলে যোগাযোগ হয়েছে কিনা কিংবা নতুন কোনো আপডেট এ ব্যাপারে আছে কিনা? বৃষ্টি, আসলে নতুন আপডেট বলতে যারা ভারতে গিয়েছেন উনি হচ্ছেন এমপি আনারের বড় মেয়ে ডরিন, মুমতাহিন ডরিন, এবং ওনার স্ত্রী কিন্তু রয়েছে ঢাকাতে। তো সেই কারণে ওনাদের কারোর সাথে ওইভাবে কথা বলার সুযোগ নেই, কারণ ফোন কেউ রিসিভ করছেন না, পরিস্থিতিটাও আসলে ওই জায়গায় চলে গেছে। কিন্তু ওনার অন্য যে স্বজনরা তার সাথে যেটা কথা বলে জানতে পেরেছি
তারা কিন্তু বিভিন্ন সময় আশঙ্কা করছিলেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ আশঙ্কার জায়গাটা কি, যে উনি এর আগে বহুবার ইন্ডিয়াতে গেছেন এবং চিকিৎসার জন্য গেছেন, এবারও উনি কানের চিকিৎসার জন্য। জায়গাটা কি, যে উনি এর আগে বহুবার ইন্ডিয়াতে গেছেন এবং চিকিৎসার জন্য গেছেন, এবারও উনি কানের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং উনি সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে অন্যান্য বারের মতো ফিরে আসবেন। সকলের প্রত্যাশা কিন্তু সেই জায়গাটায় ছিল এবং উনি কিন্তু একা গেছেন। আপনারা লক্ষ্য করবেন যে উনি একা ভারতের চুয়াডাঙ্গার যে ইমিগ্রেশন আছে সেখানে ভ্যানে করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিন্তু উনি কিন্তু ভ্যানে চলে যান, ভারতের ভিতর কিন্তু ঢুকে যান। পাশে শুধুমাত্র একটি ভ্যান চালক ছিল এবং ওনার হাতে ছিল একটি সুটকেস পেছনে রাখা। এই ছিল হচ্ছে সার্বিক পরিস্থিতি। তো সেখানে 16 তারিখ থেকে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু তার পরিবার অবশ্যই উদ্বিগ্ন হয়ে পড়ে। কারণেই কিন্তু ঘটনাটি জানাজানি হতে শুরু করে যে এই ওনার বাবার সাথে বা ওনাদের সাথে এমপি আনারের যোগাযোগ হচ্ছে না। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ থেকে শুরু করে তার যে বিশাল কর্মী বাহিনী, বিশাল যে সহকর্মী সহযোদ্ধা যে বাহিনী আছে বা মানুষজন আছে, স্বজনরা আছে, তারা কিন্তু একে একে আসছে, বাড়ির সামনে ভিড় করছে। প্রত্যেকেই কিন্তু শোকে স্তব্ধ এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে তার যে 3 তলা বিশিষ্ট বাড়ি, সেই বাড়িটা কিন্তু সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় আছে। বাড়ির সামনেই কিন্তু সমস্ত নেতা কর্মী স্বজনরা কিন্তু আসছেন, তারা কিন্তু কাঁদছেন, তারা হাউমা করে কাঁদছেন, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি এবং সবচেয়ে বড় কথা, তরুণ যে সমাজটা ছিল তারা এমপি আনারের খুব ভক্ত ছিল এবং এমপি আনারকে আপনি কিন্তু জানেন যে কোনো অবস্থায় কিন্তু কখনো প্রোটোকল নিয়ে ওনাকে এলাকায়, তার নিজের যে নির্বাচনী এলাকা সেখানে কিন্তু চলাফেরা করতে আমরা কিন্তু দেখিনি। তো সবকিছু মিলে তার পরিবার কিন্তু স্বজনরা এবং যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন এবং রাজনৈতিক নেতারা আছেন, তার যে নেতারা, তারা কিন্তু প্রত্যেকেই দাবি করেছেন এই ঘটনার সুষ্ঠু বিচার করে যত দ্রুত সম্ভব চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ নাসিম। এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরের শোকের ছায়া নেমেছে এলাকায়। সকাল থেকে ঝিনাইদহ শহরে তার বাড়িতে স্বজন আর প্রতিবেশীদের ভিড়। আত্মীয়রা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কী কারণে এই হত্যা, তার তদন্ত এবং সুষ্ঠু বিচার চাইছে তারা। তার মৃত্যুতে শোক নেমেছে রাজনৈতিক অঙ্গনে। প্রতিটি রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা এই হত্যার কারণ জানার পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। আমরা কোথায় যাবো, কোন আদালতে যাবো, উনি তো ফেরত আসবেন। তাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে আমরা আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি। যে উন্নয়নটা হচ্ছিল কালীগঞ্জে 2004-এ, সেই উন্নয়নটা এখানেই থেমে গেল। আমরা এ পর্যায়ে ডিবি কার্যালয়ে যাচ্ছি। নিখোঁজ এমপি আনোয়ারুলের মেয়ে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কথা বলছেন, সরাসরি যাচ্ছি। তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুন আঙ্কেলের সহযোগিতায়, তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় বাকি আরো যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি। যে আমি মূলত জানতে এসেছি বিষয়। আমি মামলা করতে এসেছি। হারুন স্যারের সাথে কথা বলেছি। আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার। সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই। তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন। আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমার বড় বোন ডক্টর, আমি LLB পড়তেছি, আমি 3rd ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন।
আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ সেই থাকুক, বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। স্থানীয় পর্যায়ে কোনো কাউকে শনাক্ত করতে পারেন? তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন আনোয়ারুল, একজন ফয়সাল। এদেরকে এরা আপনাদের আমি চিনি না, আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। আপনি তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলেন সেখানে যে আপনি কি আমি ইন্ডিয়াতে যাই নাই। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে, আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়, সে বলেছে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাবো, তুমি যেও না, তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। পরিবার কি বলেছে কারোর সাথে তার শত্রুতা ছিল কোনো, মানে কোনো বিষয় নিয়ে কোনো? না, আমি এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টা 21-এ কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিং এর কথা, রবিবারে না আমার আমি যেদিন দিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে, প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি সব রকম চেষ্টা করতেছি। আমরা এ পর্যায়ে ছিলাম ডিবি কার্যালয়ে, আপনারা দেখতে পাচ্ছিলেন এমপি আনারের যে মরদেহ উদ্ধারের বিষয়ে তার কন্যা ব্রিফ করছিলেন, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এদিকে ভারতে বাংলাদেশি এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন সাধারণ নাগরিকই নয়,
আওয়ামী লীগের সংসদ সদস্যরাই বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয়। দুপুরে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। এ সময় অভিযোগ করেছেন, জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার। এবং আওয়ামী লীগ বারবার গণতন্ত্রের কথা বললেও এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের অধিকারকে হরণ করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গুরুত্বপূর্ণ যৌথ সভা এই যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব বৃন্দ নেতৃত্বের কারণে আজকে একটা সম্ভাবনাময় দেশের সামনে অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা শাহাদাত বার্ষিকী। বন্ধুরা, বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। আমরা এ পর্যায়ে আবারও যাচ্ছি ডিবি কার্যালয়ে, সেখানে এমপি আনার খুনের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শের বাংলা নাগরিক তারা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করব। এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা আমাদের উনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও অত্যন্ত এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণের ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে সুখে মুচ্যমান যে আমরাও তার এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহত সকলের জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ইমামতিতেই জানাজা পড়ানো হয়। জানাজায় অংশ নেন সরকার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। বিশেষ প্রার্থনা করা হয়, কান্নায় ভেঙে পড়েন প্রশাসনিক কর্মকর্তারা। জানাজায় যোগ দেওয়া সর্বস্তরের মানুষের মাঝেও শোকের মাতম চলে। নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তারা। মঙ্গলবার গ্র্যান্ড মুসাল্লা মসজিদে অনুষ্ঠিত হয় রেজি সহ অন্যদের জানাজা, এবং সোমবার নিহত 9 জনের মরদেহ উদ্ধারের পর তাবরিজে নেওয়া হয়। শুরুতে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আর্ক অব তাবরিজে আয়োজন করা হয় শোক সভা ও বিশেষ র্যালি, এবং সেখান থেকে তেহরান, এরপরে বিমানে কফিন ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে নেওয়া হয়। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মুখ খুললেন নিহত প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ। রাইসির বহরে থাকা 3টি হেলিকপ্টারের একটিতে ছিলেন গোলাম হোসেন ইসমাইলি, এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে দেয়া সাক্ষাৎকারে দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দিয়েছেন এবং জানিয়েছেন ঘন মেঘের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার।
রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। আসলে কি হয়েছিল সেদিন এ বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা বললেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। দুর্ঘটনার দিন রইসির বহরে ছিলেন তিনিও। ইসমাইলি জানান, গত রোববার স্থানীয় সময় দুপুর 1টার দিকে যাত্রা শুরু করে 3টি হেলিকপ্টার। সে সময় স্বাভাবিকই ছিল আবহাওয়া। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝখানে। বহরের নেতৃত্বে ছিলেন রইসির আকাশযানের পাইলট ক্যাপ্টেন মোস্তাফা ভি। যাত্রার ৪৫ মিনিটের মাথায় ঘন মেঘ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে ওড়ার নির্দেশ দেন মোস্তাফা ভি। বাকি দুটি আকাশযান উঁচুতে উঠলেও রইসির হেলিকপ্টারটি আর উপরে ওঠেনি। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই হঠাৎ উধাও হয়ে যায় সেটি। ইসমাইলি জানান, তাদের হেলিকপ্টারের পাইলট কয়েকটি চক্কর দিয়ে খোঁজার চেষ্টা করেন রইসিদের আকাশযানটি। পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা করেন রেডিও ডিভাইসের মাধ্যমে। সংযোগ না পেয়ে পরবর্তীতে একটি তামার খনিতে ল্যান্ড করে তাদের হেলিকপ্টার। হঠাৎ যোগাযোগ হয় রইসির সাথে থাকা আলে হাশেমের সাথে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র তিনি জানান হেলিকপ্টার বিধ্বস্তের খবর। ঘটনার পর ৩ ঘন্টা পর্যন্ত জীবিত ছিলেন আলে হাশেম। এর মধ্যে দুবার যোগাযোগ হয় তার সাথে। ইসমাইলি জানান, ঘটনাস্থলে পৌঁছে সবার মরদেহ দেখে নিশ্চিত হয়েছেন দুর্ঘটনার সাথে সাথে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট ও অন্যদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, তাই দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী নানা আয়োজনই চলছে। রাজধানী সহ সারা দেশে উপলক্ষে নানা আয়োজন থাকছে। ঢাকার মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেছেন এবং দেখতে দেখতেই পুরো প্রাঙ্গণে সমবেত হন শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী। মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের মূর্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম জানিয়ে শুরু করেন দিনের আনুষ্ঠানিকতা। সকাল 10টা নাগাদ শুরু হয় আনুষ্ঠানিক পূজা অর্চনা এবং অষ্টশীল পঞ্চশীল বুদ্ধ পূজায় অংশ নেন শত শত পুণ্যার্থী।